সামনেই পরীক্ষা, তাই খুব জোরে সোরে ক্লাসগুলোতে পরীক্ষার প্রস্তুতি চলছে। আজও ছোট দুটো টেস্ট নিলেন ইকবাল স্যার। ক্লাসে উপস্থিত ছিল ওরা 120 জন। তাদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট নাম্বার এসেছে জাহিদের। বন্ধুরা জানতো এবারও জাহিদ ফার্স্ট হবে। এ পর্যন্ত জাহিদ কোনো পরীক্ষায় সেকেন্ড হয়নি। ওর পুরনো বন্ধুরা জানে জাহিদ অসম্ভব মেধাবী একটা ছেলে। স্কুল লাইফে বৃত্তি পেয়েছে 2 বার, কলেজেও তেমনই। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছে। জাহিদের সবচেয়ে কাছের বন্ধু মেঘাও আইনের ছাত্রী। দুজনের কলেজ লাইফ থেকে বন্ধুত্ব, সেটা প্রেমে পরিণত হতে বেশি দিন লাগেনি। দুজনের প্রেম আর কিছুদিনের মধ্যেই পরিণয়ের রূপ নেবে এমনটাই সবার ধারণা। মেঘা এরই মধ্যে বাড়িতে নিয়ে গিয়েছিল জাহিদকে। মেঘার বাবাও খুশি হলেন জাহিদকে দেখে। যেমন মেধাবী তেমনই গুড লুকিং। মেয়ের পছন্দকে অ্যাপ্রিসিয়েট করলেন তিনি। ঠিক হলো পরীক্ষা শেষ হলে ওদের বিয়ে দিতে তার কোনো অমত নেই। তাছাড়া জাহিদের বাবার সাথেও দেখা করতে হবে। মেঘা তাই সুযোগ পেলেই জাহিদকে তাগাদা দেয়। বাসায় জানিয়েছো? কবে বলবে আমাদের কথা? আরে বাবা, পরীক্ষাটা তো যেতে দাও, এত অস্থির হচ্ছ কেন? অস্থির কি সাধে হই? ছেলেদের মতিগতির কোনো ঠিক আছে? এখনো বিশ্বাস করো না আমাকে? করি তো। মেঘা হাসে, কিন্তু সান্ত্বনা পায় না। কারণ জাহিদ এখনো ওর বাসায় এ ব্যাপারে কিছুই জানায়নি। জাহিদের পরিবার গ্রামে থাকে। জাহিদের বাবা গ্রামের একজন অবস্থাপন্ন গৃহস্থ, গ্রামের সম্মানিত মানুষ। জাহিদের মুখে শুনেছে তিনি খুবই কড়া ধরনের মানুষ এবং বেশ রাগী। জাহিদ ক্লাস শেষে বেরিয়ে আসতেই মেঘার সাথে দেখা হলো। মেঘা বলল, চলো তোমাকে চা খাওয়াবো। না, চা খাবো না, হলে চলে যাব, বাসায় যোগাযোগ করতে হবে। বাসায় কিছু হয়েছে? আমার শরীরটা নাকি খারাপ, এদিকে সামনে পরীক্ষা, কি যে অবস্থা। বাসায় জানিয়েছো পরীক্ষার কথা? হ্যাঁ, আব্বা তো জানেই, আম্মাও জানে। আব্বা পরীক্ষা দিয়েই দেশে যেতে বলেছে। কবে ফিরবে? 1 সপ্তাহের বেশি তো কোনোদিনও থাকিনি, জানোই তো। তাছাড়া এবারে স্কলারশিপ পেলে দেশের বাইরে যাব, বারেট ল করতে, সেটা নিয়ে আলাপ করতে হবে। আমি আব্বুকে বলেই রেখেছি তোমার সাথে যাব। আব্বু বলেছেন বিয়ে করে তারপরে যেতে। এভাবে যেতে দিতে উনি রাজি নন। দেখি, বাড়ি থেকে আগে ফিরে তারপর এসব নিয়ে ভাববো। পরীক্ষা শেষ হতে হতেও 2 মাস চলে গেল। এর মধ্যে মায়ের সাথে ফোনে 2 বার কথা বলেছে জাহিদ। উনি আগের চেয়ে ভালো আছেন, তবে জাহিদকে খুব করে দেশে যাবার জন্য অনুরোধ করেছেন। পরীক্ষা শেষ হবার পরদিনই দেশ থেকে বাবার ফোন এলো। মা খুব বেশি অসুস্থ হয়ে পড়েছে, তাই বাবার কড়া আদেশ জাহিদ যেন রাতের ট্রেনেই রওনা দেয়। বাবার আদেশ উপেক্ষা করার শক্তি জাহিদের কোনোদিনই ছিল না, আজও নেই। মেঘার সাথে দেখা করার সুযোগ হলো না ওর, তাই মেঘাকে ফোন করে দেশে যাবার কথাটা জানিয়ে দিল জাহিদ। শীঘ্রই ফিরবে এমন আশ্বাস দিতেও ভুলল না। রাতের ট্রেনে জাহিদ সিলেটের উদ্দেশ্যে রওনা দিল। কোনো রকমে নাস্তাটা সেরেই ফারুক টি শার্টটা গায়ে চড়ালো। বাম হাতে ঘড়িটা পরে টুপিটা মাথায় দিয়ে 2 হাতে কোনো রকমে দাড়িগুলোতে আঙ্গুল চালালো পরিপাটি করার উদ্দেশ্যে। তারপর দ্রুত পা চালালো। শান্তদের বাসা এখান থেকে 5 মিনিটের পথ। তবু আজ দেরি হয়ে গেছে বলে ফারুককে দ্রুত পা চালাতে হচ্ছে। ছেলেটার পরীক্ষা চলছে, অথচ পড়ায় একদম মন নেই। ফারুক গিয়ে ধরে বসলে ততক্ষণই পড়ে। ফারুক চলে গেলে সে নাকি সারাদিন আর পড়তে বসে না। শান্ত ক্লাস 4-এ পড়ে। পড়ালেখায় যথেষ্ট মেধাবী হলেও সে চূড়ান্ত ফাঁকিবাজ। তবে ফারুককে যথেষ্ট সমীহ করে। শান্তদের পরিবারের উপরও ফারুকের রাগ লাগে। ছেলের পরীক্ষার মাঝখানে মেয়ের বিয়ের এঙ্গেজমেন্ট করলেন সেদিন। শান্ত প্রচুর নাস্তা ফারুকের সামনে দিয়ে দাঁত বের করে বলেছিল, স্যার আবার আজ পাঞ্চিনি, তাই পড়বো না। পাঞ্চিনি আবার কি? এঙ্গেজমেন্ট বুঝেন, আমার আপাকে আজ আংটি পরাতে আসবে ছেলে পক্ষ। তার মানে বিয়ে? না না, শুধু আংটি, বিয়ে 6 মাস পর। ফারুক আর কোনো কথা বলল না। এসব আধুনিক যুগের নানান ভিত্তিহীন রেওয়াজ রসুমের প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই। একটা আংটির বৃত্তে 2টি ছেলে মেয়েকে বেঁধে ফেলা, তারপর প্রেম করতে ছেড়ে দেওয়া, এ যেন অভিভাবকদের অনুমতি নিয়েই জেনা করা। শান্তদের বাড়ির সামনে এসে বেল বাজালো ফারুক। দরজা খুলল একটি মেয়ে, শান্ত ভদ্র মুখশ্রী। ফারুক চট করে চোখ নামিয়ে ফেলল, হাতের মোবাইলের দিকে তাকিয়ে বলল,
শান্ত আছে? আমি ওর টিচার। জি আছে, আপনি বসুন, আমি পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরই শান্ত এলো ক্রিকেট ড্রেস পরিহিত অবস্থায়। আসসালামু আলাইকুম স্যার। আবার সালামালাইকুম? এভাবে সালাম শিখিয়েছে তোমাকে? সালাম আলাইকুম মানে কি? সরি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা পরীক্ষার মাঝখানে এসব কি? ব্যাট বল কেন হাতে? ওই একটু। যাও রাখো। ছোটখাটো হুঙ্কার দিল ফারুক। শান্ত দ্রুত হেলমেট প্যাড খুলতে লাগলো। তারপর শান্ত ছেলের মতোই পড়তে বসে গেল। ট্রেন থেকে নেমে জাহিদের বাসা পায়ে হাঁটা পথ। তবু জাহিদ রিকশা নিল, কারণ ওর হাতে বেশ কিছু লাগেজ রয়েছে। রিকশা একেবারে বাড়ির সামনে গিয়ে থামল। সিলেট শহরের উপকণ্ঠেই জাহিদদের সুন্দর দোতলা পাকা বাড়ি। জাহিদ ভেতরে ঢুকে প্রথমেই মনে মনে ধাক্কা খেল মাকে রান্নাঘরে বসে রান্নার বিশাল আয়োজন নিয়ে বসে থাকতে দেখে। কারণ সে মায়ের খুব অসুখ শুনেই দৌড়ে এসেছে। মা ওকে দেখে খুশিতে উঠে এলো। এসেছিস বাবা আমার? হ্যাঁ, কিন্তু তুমি অসুস্থ মানুষ রান্নাঘরে কি করছো? ধুর, তোর বাবার কথা। ভালো মানুষকে রুগী বানিয়ে দেয়। চল ঘরে চল, তোর পছন্দের সবকিছুই করেছি রাত জেগে জেগে। এভাবে আমাকে ভয় দেখিয়ে আনার মানে কি? আব্বা কই? তোর আব্বা কুমকুমদের বাসায় গেছে, এসে পড়বে। তুই হাত মুখ ধো, তোর জন্য চালের আটার গরম গরম রুটি আর হাঁসের মাংস রেঁধেছি, তুই পছন্দ করিস। নাস্তা খেয়ে ঘুম দে, সারা রাত জার্নি করেছিস। জাহিদ কথা না বাড়িয়ে হাত মুখ ধুতে গেল। জোর করে পেট ভরে খাওয়ালো মা। ভরপেট খাওয়ার কারণে কিনা কে জানে জাহিদের খুব ঘুম পাচ্ছে। সে ঘুমিয়ে পড়ল। মা ওর ঘরটা আগে থেকেই সুন্দর করে গুছিয়ে রেখেছিল। জাহিদের ঘুম ভাঙলো একেবারে বেলা পার করে। আব্বার করা খাকারিতে জাহিদের ঘুম দূর হয়ে গেল। আব্বা ওর বিছানায় এসে বসেছেন। জাহিদ দ্রুত উঠে বসলো। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। ঘুমিয়ে যে দুপুর পার করে দিলি। জোহরের নামাজ তো কাজা হতে চললো। নামাজ মনে হয় ঠিক মতো পড়িস না, তাই না? না মানে পড়ি তো। যাও গোসল সেরে নামাজ পড়ে ভাত খাও, তোমার সাথে জরুরি কথা আছে। জাহিদ মনে মনে চমকালো কিছুটা। আব্বা ওকে তুমি তুমি করে কথাটা বললেন, ব্যাপার কি? কিন্তু আব্বাকে সে খুব ছোটবেলা থেকেই জমের মতো ভয় পায়। ভয়টা এই বয়সেও কাটিয়ে উঠতে পারেনি। ফারুক বেল বাজাতে শান্তর বোন দরজা খুলে দিলে ফারুক প্রতিবারের মতোই চোখ নামিয়ে মোবাইলে নিবন্ধন করলো। এবার আর শান্তকে ডেকে দিতে বলল না। শান্তর বোনই নিজে থেকে বলল, আসুন। ফারুক পড়ার টেবিলে বসে আছে, শান্ত লিখছে। হঠাৎ ভেতর থেকে শান্তর বোনের গলা শোনা গেল। আমি যাব না মা। নতুন আত্মীয়, তার উপর তোর শাশুড়ি নিজে ফোন করে আমাকে বলেছে তোকে পাঠিয়ে দিতে। কিন্তু অনুষ্ঠানের আগে আমি ওর সাথে কেন যাব? কি হয়েছে? সে তো তোর স্বামীই হবে। হবে, হয়নি তো এখনো। না গেলে জিশান রাগ করবে। কেন? আমি কি তাদের বাড়ির বউ যে রাগ করবে? বউ তো হবি, তো রাগ করবে না? উফ, তোমাকে বুঝাতে পারছি না কেন। ফারুক গালে হাত দিয়ে শান্তর অঙ্ক করা দেখছে। না চাইতেই ভেতরকার শব্দগুলো ফারুকের কানে চলে আসছে। অঙ্ক শেষ হলে ফারুক শান্তকে বলল, ভেতরে গিয়ে আম্মুকে বলো আস্তে কথা বলতে। বলো সব বাইরে থেকে শোনা যাচ্ছে। আমি যে বলতে বলেছি এটা বলো না। বলে ফারুক কপাল কুঁচকে খাতাটা টেনে নিল। জাহিদ আব্বার ঘরে বসে আছে। আব্বা এশার নামাজ পড়ে ধবধবে পাজামা পাঞ্জাবি পরে বসে আছেন। জাহিদ তার প্রবল ব্যক্তিত্বের সামনে নিজেকে বড় অসহায় বোধ করে। আব্বা বললেন, তোর মা তোকে কিছু বলেনি? কি ব্যাপারে আব্বা? তোকে নিয়ে মেয়ে দেখতে যাব। মেয়ে তো আমাদের জানাশোনা। কুমকুমের কথা মনে আছে? আরে তুই তোকে মক্তবে থাকতে বাংলা ইংরেজি পড়াতেই। জাহিদ একটা পালস বিট মিস করলো। মেয়ে তার জন্য হতভম্ব হয়ে বলল, মেয়ে দেখতে যাবেন? কার জন্য? এ বাড়িতে পুরুষ বলতে তুই আর আমি। তোর কি মনে হয় আমি আমার কথা বলছি? বেকুবের মতো প্রশ্ন করিস কেন? তোর পরীক্ষা শেষ হবার অপেক্ষা করছিলাম। পরীক্ষা তো শেষ। কিন্তু আমার বিয়ে আমার পছন্দ হবে না এভাবে হুট করে। তোর পছন্দের কথা মাথায় রেখেই
তোকে নিয়ে মেয়ে দেখতে যাবা, নইলে একবারে বিয়ে পড়িয়ে দিতাম। জাহিদ চুপ করে বসে আছে। কিভাবে কি বলবে মাথায় আসছে না। আব্বা পুরো তৈরি হয়ে বলেছেন, তোর বিয়ে, মেয়ে দেখতে যাব। কোনো মানে হয়? মেঘার কথা কিভাবে বলবে সে? আমাকে বলতে পারতো, কিন্তু আব্বার সামনে তো পারবেই না। এমন সময় আব্বা কথা বলে উঠলেন, তোর লেখাপড়ার পিছনে কম ঢালিনি। তোকে মাদ্রাসায় ভর্তি করাতে চাইলাম, কিন্তু বললি যে না, শহরে কলেজে পড়বো। দিলাম পাঠিয়ে শহরে। কলেজ ভার্সিটি শেষ করেছিস, তো এখন বিয়েটা করলে কবে করবি? বুড়ো বয়সে? কিন্তু আব্বা, বারেট ল করতে চাই আমি, নাইলে এত কষ্টের কোনো দাম থাকবে না। বটতলার উকিল হয়ে বসে থাকতে হবে। তোকে ব্যারিস্টারি পড়াতে প্রায় 30 থেকে 40 লাখ টাকা লাগবে, তা না হয় দিলাম, কিন্তু আজকের দুনিয়াদারির উপরে আমার বিশ্বাস নাই। শহরের মেয়েগুলো টোপ নিয়ে ঘুরে, মোটা তাজা মাছ দেখলেই বড়শিতে গেঁথে ফেলবে। তাই তোকে বিয়েটা করিয়ে দেই, তুইও শান্তিমতো পড়তে চা। কিন্তু আব্বা। আবার কিন্তু কি? যা তৈরি হ, কুমকুমকে দেখতে নিয়ে যাবো তোকে। যদিও দেখা দেখির কিছু নাই, খুবই ভদ্র নামাজি আবদার মেয়ে, মাদ্রাসা শেষ করেছে এবছর, সেখানেই শিক্ষকতা করছে। এই যুগে এমন চৌকস মেয়ে হারিকেন দিয়ে খুঁজে পাবি না। বিয়েটা করিয়ে দেয়া আমার দায়িত্ব। তারপর আমি মরে গেলে দোয়া দিবি আর বলবি কি সম্পদ তোকে দিয়ে গেলাম। শোন, দিনকাল একদম ভালো না, মানুষের মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে। যা বলি তোর ভালোর জন্যই বলি, যা ওঠ, কথা বাড়াস না। জাহিদ হেপনোটাইজ মানুষের মতো উঠে শার্ট পরল। তারপর আব্বা আর আম্মার সাথে কুমকুম নামের মেয়েটির বাড়িতে গেল। কুমকুমের মা সামনে আসলেন না। কুমকুমের বাবা এসে হাত মেলালেন। তারপর নাস্তার পর্ব শেষে জাহিদকে একটা রুমে বসিয়ে জাহিদের আম্মাই কুমকুমকে নিয়ে আসলেন। বোরখার মতো কি যেন একটা পড়েছে, কেবল মুখটা খোলা। সে যে কুমকুমকে চিনত, তার সাথে এই কুমকুমের কোনো মিলই নেই। ছটফটে কিশোরীটি কেমন চুপচাপ শান্ত হয়ে গেছে। আপাতমস্তক ঢাকা কুমকুম নামের মেয়েটি কেবল সালাম দিল। জাহিদও কোনো কথা বলল না। কুমকুম তো নয়, সে মুখ নত করে বসেছিল। মিনিট 5 পর জাহিদের আম্মা ছেলেকে জিজ্ঞেস করে কুমকুমকে উঠিয়ে নিয়ে গেলেন। বাবা সেখানেই বাজখাই গলায় ঘোষণা দিলেন যে আগামীকাল সন্ধ্যায় বিয়ে হবে। যেহেতু ছেলে এবার ল পড়তে দেশের বাইরে চলে যাবে, তাই আর দেরি করতে চান না তিনি। বউ আর কি, সে তো নিজের মেয়ের মতোই। এ বাড়ি থাকতো, এখন ও বাড়ি যাবে। কাল একেবারে বিয়ে পড়িয়ে বউ বানিয়ে যাবেন তিনি বলে হাহা করে হেসে কুমকুমের বাবার সাথে কোলাকুলি করে পাকা কথা দিয়ে বিদায় নিয়ে আসলেন। রাতে মাকে একা পেয়ে জাহিদ ফিসফিসিয়ে জানালো মেঘার কথা। মা দ্রুত আঁচল মুখে তুলে বললেন, ইন্নালিল্লাহ, তোকে ওখানে পড়তে পাঠিয়েছি না মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে? তুই কোন বাড়ির ছেলে কথা ভুলে যাস না। তোর বাবা শুনলে আগুন লাগিয়ে দেবে। ওসব বাদ দে বাবা, আমি তো তোর বাপকে এ কথা বলতেই পারবো না। সারাটা দিনই জাহিদের চরম উৎকণ্ঠার মধ্যে কেটেছে। মোবাইলটা কতবার যে হাতে নিল আর রাখলো তার ইয়ত্তা নেই। মেঘলাকে কি বলবে সে? ও তো শুনলে কেঁদে কেটে একাকার করবে, নতুবা ট্রেন ধরে সোজা চলে আসবে এখানে। না, মাথা কাজ করছে না। মত অমত দ্বিমতের দোলাচলে কুমকুমের সাথে বিয়ে হয়ে গেল জাহিদের। মা পারক পক্ষে জাহিদের সামনে এলেন না। একেবারে সন্ধেবেলায় মাথায় হাত রেখে কেবল বললেন, কুমকুম ভারী মিষ্টি মেয়ে, ওকে বিয়ে করে তুই অসুখী হবি না বাবা। সে আমার সুখটা যদি তোমরা বুঝতে, তাহলে এভাবে বলতে না। শোন রে বাবা, রূপে মন ভোলায়, কিন্তু বিবাহিত জীবনে রূপের পাশে গুণটাও লাগে। কুমকুম গুণী মেয়ে। কেউ ভূত একটা মেয়ের কি গুণ থাকতে পারে তা আমার জানা আছে। কাঁথা সেলাই করা, পিঠা বানানো, এছাড়া কি পারে? তোর মাও কিন্তু আরেক গেও ভুল, বুঝে কথা বলিস। শোন, ভবিষ্যৎ বংশধর কেমন চাস তা পুরুষকে বিয়ের আগে ঠিক করতে হবে। কারণ যেমন মা তেমন ছা হয়। চোখে ভালো লাগায় কেউ জীবন বাজি রাখে। মনে রাখিস, সোনার খনিতে সোনাই জন্মায়, আর কয়লার খনিতে কয়লা। কুমকুম যে সোনার মেয়ে তা তোকে হলফ করে বলতে পারি, একদিন টের পাবি, এই বলে রাখলাম। আর কথা হলো না। বিয়ে পড়ানোর পর মেয়ের বাড়িতে চাপা কান্নার রোল। জাহিদ বিরস মুখে বাইরে দাঁড়িয়ে আছে। বউ নিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। জাহিদ নিজের ঘরে ঢুকে কিছুটা অবাক হলো। তার ঘরটা সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। খাটে চুপ করে কুমকুম বসে আছে।
জাহিদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এটা তার বাসর। সে তো মেঘলাকে নিয়ে। ফুপিয়ে কান্নার শব্দে জাহিদের চিন্তা বাধাপ্রাপ্ত হলো। খানিক ইতস্তত করে খাটের পাশে যেয়ে দাঁড়ালো। মেয়েটা চোখ মুছে ধীরে ধীরে খাট থেকে নামলো। তারপর মৃদুস্বরে বলল, একটু বসবেন প্লিজ। প্লিজ শব্দটা শুনে মনে মনে একটু চমকে গেল জাহিদ। কিছু না বলে বসলো। কুমকুম তার পা ছুঁয়ে সালাম করলো। তারপর একটা কাগজ জাহিদের হাতে দিয়ে বলল, আমার কপালে হাত রেখে এটা পড়তে হবে আপনাকে। কুমকুম কাচ্ছে বলেই কিনা চোখটা আর গালটা লালচে হয়ে আছে, এখনো ফোপাচ্ছে, আবার এটা ওটা করতেও বলছে। অদ্ভুত মেয়ে তো। চুপচাপ এক জায়গায় বসে কাঁদতে থাক, তোর এত কথা বলার দরকার কি? জাহিদের একদম কথা বলতে ইচ্ছে করছে না। জাহিদ কাগজটা খুলে এই প্রথম মুখ খুলল। এটা কি? এটা দোয়া। স্ত্রীর কপালে হাত রেখে স্বামীকে পড়তে হয়, তবে তার আগে নামাজ পড়তে হবে। অজু আছে আপনার? হ্যাঁ আছে মনে হয়। কেন? মনে হয় টয় না, আসুন অজু করবেন। আবার অজু করব? জি, করতেই হবে। অজুটা ভাঙলেন কেন? জাহিদ অবাক হলো কিছুটা। মেয়েটা তো চমৎকার, কথার পিঠে কথা বলতে পারে। তাকে যতটা গেয়ে ভেবেছিল ততটা সে না। জাহিদ মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল। কুমকুম মগ ভরে পানি তীর তীর করে ঢাললো, আর জাহিদ অজু করলো। দুবার কুমকুম বাধা দিল। আহ, এভাবে কুলি করেন কেন? গড়গড় করেন। বাসর রাত থেকে মাস্টারি, মনে মনে বলল জাহিদ। অজু শেষে টাওয়াল এগিয়ে দিল। তারপর নিজে গিয়ে দুটো জায়নামাজ বিছালো, একটা একটু সামনে আরেকটা পেছনে। আপনি কিন্তু নামাজ পড়াবেন? আমি? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? ইমামতি তো ছেলেদেরকেই করতে হয়। ইমাম মানে নেতা। একটা সংসারের নেতৃত্ব আপনাকে দেয়া হলো। প্রতিটা পুরুষকেই দেয়া হয়। কে কেমন সংসারের নেতৃত্ব দিতে পারে সেটার উপরই সংসারের ভবিষ্যৎ নির্ভর করে। তুমি মনে হয় মাদ্রাসায় মাস্টারি করো, তাই না? জি, কেন? লেকচার শুনে মনে হলো। দুঃখিত, চলুন নামাজ পড়ি। এরপর কি হয়েছে জানতে চান? তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন।